আমাকে কিছু খাবার খেতে দেবেন? আজ 4 দিন হলো আমার পেটে কোনো খাবারের কণা পড়েনি। বাসরাতে সদ্য বিয়ে করা নিজের বউয়ের মুখে এমন কথা শুনে চমকে ওঠে তীব্র। বিয়েতেও তো অতিথি আপ্যায়নের কোনো ত্রুটি রাখেননি, সেখানে মেয়ে বলছে যে 4 দিন ধরে না খেয়ে আছে। আমি হাত বাড়িয়ে ঠোঁটে স্পর্শ করতে গেলেই মোহনা একটু পিছিয়ে যায়, হাত জোর করে তীব্রর সামনে। আপনার যা ইচ্ছা করার আপনি করতে পারেন, আমি বাধা দেব না, কিন্তু দয়া করে আমাকে এখন কিছু খেতে দেন। না খেতে পেয়ে পেটে অসহ্যকর ব্যথা শুরু হয়েছে। কাপা কাপা গলায় কথাগুলো বলে মোহনা পেটে হাত দিয়ে ফুপিয়ে কেঁদে উঠল। মেয়েটাকে আজ বড্ড অচেনা লাগছে। তীব্র কোনো কিছুই না বলে রুম থেকে বের হয়ে গেল। মোহনা বেড কভার আঁকড়ে ধরে নিঃশব্দে কাঁদছে, দম বন্ধ হয়ে আসছে, গলাটা যেন কেউ চেপে ধরেছে। কিচেনে কোনো খাবার নেই, এখন রাত 10টা বাজে, তাই 1 প্লেট নুডলস, একটা ডিম পোস্ট বানিয়ে আনলাম। আশা করছি তোমার ক্ষুধা এতে কিছুটা মিটবে। তীব্রর কথাগুলো মোহনার কানে পৌঁছালো কিনা তা ঠিক বোঝা গেল না। ততক্ষণে মোহনা দু হাতে খেয়ে যাচ্ছে। 1 মিনিটের মধ্যে মোহনা প্লেট ফাঁকা করে ফেললো। বেড সাইডে টেবিলে থাকা জগের পুরো পানিটায় 1 নিমিষে শেষ করে ফেলে মোহনা। তীব্র স্ত্রী দৃষ্টিতে মোহনার দিকে তাকিয়ে আছে। মোহনার কার্যকলাপ দেখেই চলেছে। নেহাত মোহনা ক্ষুধার্ত ছিল, তাই তীব্র মোহনার এমন আচরণে ওর এভাবে রাক্ষসের মতো খাওয়া দেখে তীব্র নিজের রাগটা নিজের ভেতরেই দমিয়ে রেখে বলল, এই সমস্ত ভারী সাজ পোশাক, মুখের মেকআপ তুলে ফ্রেশ হয়ে আসো। মোহনা বাধ্য মেয়ের মতো ওয়াশরুমে চলে যায়। তীব্রর প্রচন্ড পরিমাণ রাগ হচ্ছে, প্লেটটা নিয়ে রুম থেকে বের হয়ে যায়। বেশ কিছুক্ষণ পর মোহনা ওয়াশরুম থেকে গোসল করে ফ্রেশ হয়ে বের হয়ে আসে। এই মেয়ে, কি সমস্যা তোমার বলো তো? তুমি 4 দিন ধরে না খেয়ে আছো, মজা করো তুমি আমার সাথে। মোহনা এবার সশব্দে কান্না করছে। এই কাঁদবে না একদম, চুপ থাকো। কি হয়েছে বলো তো? তোমাদের বাসায় কি খাবার ছিল না? আমাদের বাসায় তোমাকে রাতে খাবার দেয়া হয়নি। আমি ক্লান্ত ছিলাম, তাই ঘুমিয়ে পড়েছিলাম। রাত 10টার দিকে ঘুম ভাঙতে আমি রুমের বাইরে বের হয়েছিলাম, সেখানে আপনি কিংবা বাসার আর কোনো সদস্যকে দেখতে পাইনি, তাই এই রুমে বসেছিলাম। দুহাত ভর্তি মেহেদি, লাল রঙের বেনারসি শাড়ি পরা। এতক্ষণ মেকআপের আড়ালে আসল মুখটা লুকানো ছিল। কপালের এক কোণে দগদগে কাটা দাগ, ঠোঁটের কোণটাও কাটা, চোখের নিচে কালি পড়ে আছে। তীব্র এক আঙুল দিয়ে মোহনার ক্ষত জায়গাগুলোতে স্পর্শ করেছে। মোহন আর সহ্য করতে পারলো না, তীব্রর কাছ থেকে সরে গিয়ে বেডে হেলান দিয়ে বসলো। মোহনা ব্যথায় কেঁপে উঠলো। দোহাই লাগে আপনার, আপনি আমার গালের কাটা জায়গাগুলোতে হাত ছোঁয়াবেন না, আমার কষ্ট হচ্ছে। মোহনা হাঁটুতে মুখ গুজে ফুফিয়ে কাঁদছে। কান্না থামাও, কি হয়েছে আমাকে বলো। তোমার চোখের মুখের অবস্থা এমন কেন? বিয়েতে রাজি ছিলাম না, বলেছিলাম আপনাকে বিয়ে করব না। বাবা মারধর করে রাজি করিয়েছেন, তার মানে তোমাকে জোর করে বিয়ে দেওয়া হয়েছে? মোহনা চুপ করে রইল। মোহনার গাল দুটো চেপে ধরে চিৎকার করে উঠে, এই তোকে আমি প্রশ্ন করেছি, উত্তর দে আমায়। আরে তুই চুপ করে আছিস কেন? এক হাত মোছড়ে পেছনে ঘুরিয়ে বলল, তোর প্রেমিক আছে, রিলেশন করিস, বিয়ে করবি তাকে? মোহনা ভয়ে কাবু হয়ে গেল, বলল, না না, আমার কেউ নেই, আমি কারোর সাথে সম্পর্কে জড়াইনি। এবার তাকে ছেড়ে দিয়ে বারান্দায় এসে জোরে জোরে বাবা মাকে চিৎকার করে ডাকতে লাগলো। মা দৌড়ে এসে বলল, কি হয়েছে আব্বুজান, তুমি এমন বিহেভ করছো কেন? 1 সেকেন্ড আম্মু, এমন একজনের সাথে সংসার করব যার কিনা এই বিয়েতে মত ছিল না, জোর করে বিয়ে দেওয়া হয়েছে। তোমরা খুব ভালো মতোই জানো আমি জোর করা কাজ পছন্দ করি না। ছেলের কথায় মা চোখ জোড়া কপালে তুলে ফেলে। তুই এসব কি বলছিস বাবা? বিয়েটা তো 2 পরিবারের সম্মতি আর বিশেষ করে তোর আর মোহনার ইচ্ছেতেই হয়েছে। আর বিয়ের আগেও তো তোরা দুজনে একসাথে দেখা করেছিস। কই, তখন তো এসব কথা বলিসনি। ওয়েট, দেখাচ্ছি তোমাকে। তীব্র রুমে ঢুকে মোহনার হাত টেনে ধরে বেড থেকে নামায়। মোহনা কিছু বোঝার বা বলার আগে ওকে টানতে টানতে ডাইনিং রুমে নিয়ে আসে। মোহনা বেশ হকচকিয়ে যায়, ঘাবড়েও যায়। আম্মু দেখো, দেখেছো কি অবস্থা চোখ মুখের? 4 দিন নাকি খেতে দেয়নি। মা বলল, বাবা আমি জোর করে তোর সাথে বিয়ে দেইনি, 2 পরিবার রাজিতে বিয়েটা হয়েছিল। যাও নিজের জিনিসপত্র নিয়ে এসো, তোমাকে তোমার বাবার বাসায় দিয়ে আসবো। আমি চাই না জোর জবরদস্তি কেউ এই বাসায় থাকুক। তীব্রর কথায় মোহনা চমকে উঠলো। সবকিছু বুঝে নিয়ে তীব্রর পা জোড়া আঁকড়ে ধরে নিল মোহনা, কারণ এটাই যে মোহনার শেষ আশ্রয়। আপনার 2টি পায়ে পড়ি আমি, আমাকে তাড়িয়ে দেবেন না, আমি সংসার করব, সব দায়িত্ব পালন করব, প্লিজ আমাকে বাবার বাসায় দিয়ে আসবেন না। মোহনা ডুকরে কাঁদছে। মা এসে মোহনাকে তুলে নেয়, মোহনাকে বুকে জড়িয়ে নিয়ে মাথায় হাত বুলিয়ে চুপ করায়। তোমাকে কোথাও যেতে হবে না মা, তুমি এ বাসার বউ, এখানেই থাকবে। শাশুড়ি মাকে শক্ত করে জড়িয়ে ধরে মোহনা। মা মোহনার চোখের পানি মুছে দেন। এভাবে কান্না করতে নেই মা, চুপ করো, এভাবে কান্না করলে দুর্বল হয়ে পড়বে তো। আচ্ছা আমার দিকে তাকাও, একটা কথা বলো তো আমায়, তোমার কি এই বিয়েতে মত ছিল না? জোর জবরদস্তি করা হয়েছে তোমার সাথে? না মা, আসলে আমি এই বিয়েটা করতে ভীষণ ভয় পেয়েছিলাম। কেন মা, কেন ভয় পেয়েছিলে মা? সবটা খুলে বলো আমাদের। সেদিন আমার এঙ্গেজমেন্ট ছিল, আমার ভাইয়া হঠাৎ বরকে বলল, আমার বোনকে বাজার মেয়ে মনে হয়, বিয়ের আগে কেন রুমে নিয়ে যেতে চাইছিস? তোর বোনকে আগে আমার সাথে রুমে পাঠিয়ে দে, লুচ্চা শালা। কথাগুলো বলে বোনের হবু বরকে টানা 3-4টা থাপ্পড় দিয়ে ক্ষান্ত হলো নিশো। আমি একপাশে দাঁড়িয়ে ভয়ে কাঁপছি। আমার বাবা নিজের সম্মানহানি চুপচাপ দেখতে পারলেন না। অনেক কষ্টে একটা বড়লোক পরিবার জোগাড় করেছিলেন আমার জন্য। মেয়ের হবু জামাই
জামাইয়ের সাথে এরকম স্বচ্ছাচারী ব্যবহার মেনে নিতে পারলেন না। এতে যে মেয়ের বিয়েটা ভেঙে যাবে এদের সামনে নিশোর গালে থাপ্পড় বসিয়ে দিলেন। আমার হবু বর আসিফের দিকে তাকিয়ে হাত জোর করে বললেন, বাবা আমি ওর হয়ে মাফ চাইছি, তুমি প্লিজ মাফ করে দাও। তুমি এই ঘটনার জন্য বিয়েটা ভেঙে দিও না। আসিফ রাগে ফোঁস করছে কড়া নজর নিক্ষেপ করে বললেন, বিয়ের জন্য রিং পরাতে এসেছিলাম আপনার মেয়েকে। আপনার বাড়িতে এমন উদ্ভট অশিক্ষিত গুন্ডা একটা ছেলে আছে বলেননি তো? এত মানুষের মাঝে আমার গায়ে হাত তুললো, এরপরও আমি এখানে বিয়ে করব? নো নেভার। আরো কিছু কথা শুনিয়ে ছেলেপক্ষ নিজেদের রিলেটিভদের নিয়ে বাড়ি থেকে বেরিয়ে গেলেন। পরিবেশ নিশ্চুপ। জাফর সাহেব মাথায় হাত দিয়ে বসে পড়েছেন। নিশো মাথা নিচু করে বাবার দিকে অগ্রসর হলো। সামনে গিয়ে দাঁড়াতেই বলল, ভালোই হয়েছে চলে গেছে। জাফর সাহেব তড়িৎ গতিতে উঠে দাঁড়ালেন। কড়া মেজাজে বললেন, আজকে থেকে এই বাড়িতে থাকার আয়ু তোমার শেষ। এতদিন খাইয়ে পরিয়ে কালসাপ মানুষ করেছি আমি, কিছু করার মুরত্ব নেই। বোনের বিয়েটাও ভেঙে দিলে। আজকের পর থেকে তোর মুখ আমি দেখতে চাই না। এখনই বাড়ি থেকে বেরিয়ে যাবি, নইলে আমার মরা মুখ দেখবি। বাবার কথায় থমকালো না নিশো। নিজেও কঠোর গলায় বলল, মোহনাকে হোটেলে ডেকেছিলে 14 তারিখে। ওর নিজের সম্মান নিয়ে বাড়িতে ফিরতে পেরেছে, কাউকে বলতে পারছিল না সাহস করে। আমাকে বলেছে ও। ওরকম একটা ছেলের সাথে কিভাবে বিয়ে দিচ্ছিলেন আপনি? মোহনা তোর ভাইকে অশ্লীল কথাবার্তা বন্ধ করতে বল। বাপের সম্মান ডুবানো ভাবতে ভাবতে এই রাস্তা বের করেছো? কথাটা বলে নিশোর হাত ধরলেন তিনি। টেনে বাড়ির সদর দরজা পর্যন্ত নিয়ে এলেন। পেছনে পেছনে দৌড়ে এলেন মোহনা। ভাঙা ভাঙা গলায় বললেন, বাবা একবার আমার কথা শোনো। আমার সাথে যে ছেলের বিয়ের কথা হয়েছিল সে ছেলেটা আসলেই খারাপ। জাফর সাহেব কিছুক্ষণ অকথ্য ভাষায় গালাগালি করলেন। কেউ আর কোনো কথা বলার সাহস পেল না। মোহনা শুধু ফুফিয়ে কেঁদে উঠল। নিশো বাবার দিকে কিছুক্ষণ তাকিয়ে নীরবে বাড়ি থেকে বেরিয়ে গেল। বাবা বলল, আজকের মধ্যে তোকে আমি বিয়ে দিয়ে দেব। এই কথা বলে বাবা আমাকে একটা রুমে বন্ধ করে রাখলেন। আমি একটা ছেলেকে ভালোবাসতাম, ছেলেটা খুব ভালো ছিল। আমরা দুজনাকে কথা দিয়েছিলাম, বাঁচতে হলে একসাথে বাঁচবো, মরতে হলে একসাথে মরবো। আমি বন্দি অবস্থায় অনেক চেষ্টা করেছি রুম থেকে বের হওয়ার। একই রুমে আমার কেটে গেল 4 দিন। আমাকে খাবার পানি কিছুই দেয়নি। আমি অনেক কষ্ট করেছি বাহির হওয়ার জন্য, বাহির হতে পারিনি। বন্দি অবস্থায় থেকে আমার শরীরের অবস্থা খারাপ হয়ে গেছে। রাগে টেনশনে আমি কিছুই খাইনি। হঠাৎ করে আমার বাবা বিয়ে শাড়ি নিয়ে আসলো, বলল, এটা পরে রেডি হও, বাইরে সবাই তোমার জন্য অপেক্ষা করছে, আজকে তোমার বিয়ে। আমি না বলাতে বাবা আমাকে অনেক মারধর করলো। তারপর আর কি করার, রাজি হয়ে গেলাম। বউ হয়ে চলে আসলাম আপনাদের ঘরে। সব কথা শুনে শাশুড়ি বলল, মা অতীত ভুলে গিয়ে বর্তমানকে নিয়ে সুখের সংসার গড়ে তুলবে। তুমি এই বাড়ির বউ, আজকে থেকে তোমার সম্মান আমাদের সম্মান। আমি চাইবো না যেগুলো গত হয়ে গেছে স্মৃতি নিয়ে তুমি টানাটানি করো। মোহনার চোখের পানি মুছে শাশুড়িকে আবারও জড়িয়ে ধরে বলল, আমি আপনাকে কথা দিলাম আমি সবকিছু ভুলে গিয়ে সংসারকে স্বর্গের সুখে পরিণত করব ইনশাআল্লাহ। সম্মানিত দর্শক, প্রতিটি মেয়ের জীবন খাতায় একটাই লেখা, আপনকে পর করতে হয় আর পরকে আপন করে নিতে হয়। আমি মঞ্জুর মোর্শেদ মনে করি যারা আপনারা পরের খেলা বুঝতে পেরেছেন তারাই হলো বাংলার বধূ। গল্পটি রচনা পরিচালনায় মঞ্জুর মোর্শেদ, ক্যামেরা ও সম্পাদনায় ইরাত নূর।